ভারতের রাজধানী যোধপুরে শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ার বাৎসরিক কার্যক্রম তরঙ্গ শক্তি। গত ২৯ আগস্ট শুরু হওয়া এ মহড়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বাতিল করে এই মহড়াতে অংশ নিচ্ছে না বাংলাদেশ। মূলত বাংলাদেশ বিমান বাহিনীর C-130 পণ্যবাহী বিমানের এই মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল। তবে মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে ভারতে পাঠাবে বাংলাদেশ। ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ এই মহড়া বয়কট করছে না। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি এর দ্বিতীয় পর্বের জন্য নিজেদের C-130 পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ঢাকা। ভারতীয় প্রতিরক্ষা সংস্থার কিছু সূত্র দ্য প্রিন্টকে জানিয়েছে, এই মহড়ায় বাংলাদেশ অংশ না নেওয়ায় এখন শ্রীলঙ্কা দুটি B-200 সুপার কিং সামুদ্রিক নজরদারি বিমান নিয়ে এতে অংশগ্রহণ করবে। যদিও এই মহড়ায় প্রথমে দেশটির বিমান পাঠানোর কথা ছিল না। উল্লেখ্য যে বন্ধুরাষ্ট্র ভারতে ২ দফায় বিমান মহড়া তরঙ্গ শক্তি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফা হয়েছে গত ৬ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত। তাতে অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনী, কিন্তু দ্বিতীয় দফায় বাংলাদেশ আর এই মহড়ায় যোগ দিবে না বলে জানায় ঢাকা। তবে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, গ্রিস, সংযুক্ত আরব আমিরাত, জাপান প্রভৃতি দেশ ভারতে এই মহড়ায় অংশ নিচ্ছে বলে জানানো হয়েছে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ভারতে আশ্রয় নেওয়ার পর রাতারাতি ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ভালোভাবে নেয়নি। তার ওপর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা নিয়েও ভারতের দিকে আঙুল উঠেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে বিমান মহড়া এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৬ জিম্মির লাশ উদ্ধারের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। জোরালো কণ্ঠে ইসরায়েলিদের স্লোগানে ভেসে আসছে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতনের সুর। এমন পরিস্থিতিতে বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রও দোষের কামান নেতানিয়াহুর দিকে তাক করে দিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না। ২ সেপ্টেম্বর সোমবার বাইডেন জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই একটি চূড়ান্ত প্রস্তাব নিয়ে জিম্মি মুক্তি ও যুদ্ধ বিরতি নিয়ে আলোচনাকারী মধ্যস্থতাকারীদের সামনে হাজির হবে। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। গত রবিবার ইসরায়েলি বাহিনী গাজায় একটি সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির লাশ উদ্ধার করেছে, যার মধ্যে ২৩ বছর বয়সী আমেরিকান ইসরায়েলি হার্শ গোল্ডবার্গ পলিনো ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এই জিম্মিরা সম্প্রতি ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন। বাইডেনের গাজার যুদ্ধবিরতি কৌশল নিয়ে সমালোচনা শুরু হয়েছে এবং নেতানিয়াহুর ওপর বাকি জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার জন্য চাপ বাড়ছে। বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি মনে করেন কিনা যে নেতানিয়াহু জিম্মি মুক্তির জন্য যথেষ্ট কাজ করছেন। উত্তরে বাইডেন বলেন না। তিনি এই মন্তব্যের ব্যাখ্যা না দিলেও ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে এর কঠোর প্রতিক্রিয়া আসে। বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি এই সপ্তাহে উভয় পক্ষের কাছে চূড়ান্ত জিম্মি মুক্তির প্রস্তাব দিতে যাচ্ছেন কিনা। বাইডেন বলেন, আমরা চুক্তির খুব কাছাকাছি আছি। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল একটি চুক্তি হবে কিনা, তখন তিনি আরও বলেন, আশা চিরকাল থাকে। বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সোমবার যুক্তরাষ্ট্রের জিম্মি আলোচনার দলের সঙ্গে সাক্ষাৎ করেন। এতে বাইডেন জিম্মিদের হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ওই বৈঠকে বাইডেন ও হ্যারিস যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের তুলে ধরা একটি প্রস্তাব সম্পর্কে অবহিত হন। তারা বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
নেতানিয়াহুর প্রতি বাইডেনের এই নতুন সমালোচনা এমন এক সময়ে এসেছে যখন তিনি ও হ্যারিস গাজায় প্রায় 11 মাস ধরে চলা যুদ্ধে নিষ্পত্তিমূলক পদক্ষেপের জন্য চাপের মুখে পড়েছেন। তবে এটাও ঠিক যে বাইডেনের এমন সমালোচনা কার্যত পরিস্থিতি কিছুটা ধোঁয়াশে করে তুলেছে। কেননা একদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি করার চেষ্টা চালাচ্ছে, তো অন্যদিকে ইসরায়েলকে যুদ্ধে জয় এনে দিয়ে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। হামাসের শীর্ষ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, বাইডেনের নেতানিয়াহুর সমালোচনা এই স্বীকারোক্তি যে নেতানিয়াহুই চুক্তি ভেস্তে দেওয়ার জন্য দায়ী। এদিকে বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলি শীর্ষ কর্মকর্তারা বলেছেন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ওপর চাপ দেওয়ার পরিবর্তে নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করা অবিশ্বাস্য ও ভিত্তিহীন। তারা আরও বলেন, নেতানিয়াহু যথেষ্ট করছেন না এমন মন্তব্য বিপজ্জনক, কারণ এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন হামাস একজন আমেরিকান সহ 6 জিম্মিকে হত্যা করেছে। প্রবল মাত্রার বিক্ষোভের আগুনে জ্বলছে ইসরায়েল। গাজায় হামাসের হেফাজতে থাকা 6 জিম্মিকে জীবিত ফিরিয়ে আনতে ব্যর্থ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ চলছে। ইসরায়েল জুড়ে এমন চরম উত্তপ্ত পরিস্থিতির মাঝেই পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির স্থলবাহিনীর প্রধান মেজর জেনারেল তামির ইয়াদাই। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। মেজর জেনারেল তামির ইয়াদাই গত 3 বছর ধরে ইসরায়েলের স্থলবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 3 সেপ্টেম্বর মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াদাই তার পদত্যাগের সিদ্ধান্ত ইসরায়েলের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট দ্বারা অনুমোদন করেছেন। এতে আরও বলা হয়েছে, আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একজন উপযুক্ত কর্মকর্তাকে পাওয়া গেলেই ইয়াদাই তার পদ থেকে সরে যাবেন। তবে তার পরিবর্তে কে আসবে তা এখনো স্পষ্ট নয়। ইয়াদাই আপাতত ছুটিতে থাকবেন এবং পরে সামরিক বাহিনীতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের জন্য তার প্রার্থিতা জমা দেবেন বলে জানা গেছে। এদিকে ইয়াদাইয়ের পদত্যাগকে ইসরায়েলের সামরিক বাহিনীর একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ইয়াদাই তার সময়কালে ইসরায়েলি স্থলবাহিনীকে আধুনিকীকরণ এবং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, তামির ইয়াদাইয়ের উত্তরসূরি বেছে নেওয়া ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, যা দেশটির সামরিক বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। গত বছর 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েল হামাস সংঘাত এখনও চলমান। এই টানা 11 মাসের যুদ্ধে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগের তথ্য ইতোমধ্যেই পাওয়া গেছে। উদাহরণস্বরূপ গত এপ্রিল মাসের শেষের দিকে ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেন। যুদ্ধ চলাকালীন সময় যারাই পদত্যাগপত্র জমা দিয়েছেন তাদের প্রত্যেকেই প্রায় একই কারণ হিসেবে একই বক্তব্য তুলে ধরেছেন, যেমন গাজার যুদ্ধস্থল অভিযানে বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতাকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে না পারা, হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের উদ্ধার করতে না পারা, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়া ইত্যাদি। বিশ্লেষকদের মতে ইসরায়েলি স্থলবাহিনীর প্রধানের পদত্যাগের পেছনেও এই সকল কারণই দায়ী। তবে স্বৈরাচারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর নিষেধাজ্ঞা থাকায় তিনি প্রকাশ্যে তার পদত্যাগের কারণ তুলে ধরছেন না। যুদ্ধক্ষেত্রে কোণঠাসা ইহুদিবাদী ইসরায়েলকে উদ্ধারে অনবরত কাজ করে যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে হোক বা পরামর্শ দিয়েই হোক, জায়নবাদী ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দেয়াটাই যেন এখন মূল ভূমিকা হয়ে উঠেছে ওয়াশিংটনের জন্য। সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে 3 সেপ্টেম্বর মঙ্গলবার কয়েকটি ফৌজদারি অভিযোগ গঠনের কথা ঘোষণা করেছে দখলদার ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে সংগঠনটির নজিরবিহীন হামলার ঘটনার পরিকল্পনা, সমর্থন ও তা সংগঠনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ওই হামলা সংঘটিত করায় ইয়াহিয়া সিনওয়ার ছাড়াও
হামাসের অন্তত 5 নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হামাসের অতর্কিত হামলায় 40 জনের বেশি মার্কিনী সহ 1200 ব্যক্তি নিহত হয়েছিলেন বলে দাবি ইসরায়েলের। 7 অক্টোবরের হামলার প্রতিশোধ নিতে ওই দিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় তাণ্ডব শুরু করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত 40,800 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন অগণিত নিরীহ ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেন, বিবাদী ব্যক্তিরা ইরান সরকারের অস্ত্র সমর্থন ও অর্থায়নে এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সহযোগিতায় ইসরায়েলের ধ্বংস সাধন এবং বেসামরিক লোকজনকে হত্যায় হামাসের লক্ষ্য অর্জনের চেষ্টায় নেতৃত্ব দিয়েছেন। হামাসের ওই অভিযুক্ত 6 নেতার মধ্যে 3 জন নিহত হয়েছেন। নিহত 3 নেতা হলেন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, সংগঠনের সামরিক শাখার সাবেক প্রধান মোহাম্মদ দেইফ ও উপসামরিক কমান্ডার মারওয়ান ইসা। গত জুলাইয়ে ইরানের তেহরানে ইসরায়েলি হায়নাদের গুপ্ত হত্যা শিকার হয়ে নিহত হন হানিয়া। ইসরায়েল বলেছে দেইফকে জুলাইয়ে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এর আগে মার্চে আরেক ইসরায়েলি হামলায় নিহত হন মারওয়ান। এছাড়া যে 3 নেতা জীবিত আছেন তাদের মধ্যে সিনওয়ার ছাড়া অপর 2 জন হলেন খালিদ মাশাল ও আলী বারাকা। হামাস প্রধান সিনওয়ার গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে। খালেদ মাশাল কাতারের দোহায় থাকেন এবং হামাস বৈদেশিক শাখার নেতৃত্ব দেন, আর হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা লেবাননে থাকেন। মার্কিন বিচার বিভাগীয় এক কর্মকর্তার ভাষ্যমতে কৌঁসুলিরা গত ফেব্রুয়ারি মাসে ওই 6 নেতার বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে হানিয়াকে হাতে নাতে ধরার আশায় অভিযোগ প্রকাশ্যে আনা হয়নি। হানিয়া নিহত হওয়ার পর ওই অভিযোগ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিচার বিভাগ। লম্বা সময় ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ চলমান তাতে পুরো গাজা উপত্যকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েল এখনও ক্ষমতা দখলে সফল না হলেও কৌশলে ফিলিস্তিনিদের বসতি কেড়ে নিয়ে ভূমি দখলের প্রক্রিয়া অব্যাহত রেখেছে দেশটি। গাজা যুদ্ধের আড়ালে জায়নবাদী হায়নারা ফিলিস্তিন জুড়ে এখন ভূমিদস্যুর ভূমিকা পালন করছে। মূলত ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয়েছে ফিলিস্তিনিদের ভূখণ্ডে। প্রায় ৭৬ বছর ধরে আপন ভূমিতেই পরবাসীর মতো বসবাস করছে নিরীহ ফিলিস্তিনিরা। দিন দিন দখলদার ইহুদিদের প্রতাপে কোণঠাসা হয়ে পড়ছে তারা। ইসরায়েলি দস্যুদের হাতে পড়া অন্যতম একটি গ্রাম বাত্তির। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে এটি একটি। প্রকৃতির কোলঘেঁষা এই গ্রামই অধিকৃত ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের সর্বশেষ ফ্ল্যাশ পয়েন্টে পরিণত হয়েছে। সম্প্রতি দখলদার ইসরায়েল সেখানে একটি নতুন ইহুদি বসতি স্থাপন বা সেটেলমেন্টের অনুমোদন দিয়েছে। এই নতুন বসতির জন্য কেড়ে নেওয়া হয়েছে বহু মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জমি। শুধু তাই নয়, অনুমোদন ছাড়াই নতুন ইসরায়েলি ফাঁড়িও স্থাপন করা হয়েছে সেখানে। ইউনেস্কো জানিয়েছে বাত্তিরকে ঘিরে অবৈধ বসতি স্থাপনকারীদের পরিকল্পনা নিয়ে তারা উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ জাতীয় স্থাপনাকে অবৈধ হিসেবে দেখা হয়, যদিও এ বিষয়ে ইসরায়েল ভিন্ন মত পোষণ করে। অবশ্য ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান রোনেন বার মন্ত্রীদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে তাদের সতর্ক করেছিলেন। সেই চিঠিতে উল্লেখ করেছিলেন পশ্চিম তীরের ইহুদি চরমপন্থীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী কাজ চালাচ্ছে এবং দেশের অবর্ণনীয় ক্ষতি করছে। এদিকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অধিকৃত পশ্চিম তীরে খুব দ্রুত বসতি স্থাপন হচ্ছে। ইসরায়েল সরকারে থাকা চরমপন্থীরা অবশ্য গর্ব করে বলেন এ পরিবর্তন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা দিতে তাদের সাহায্য করবে। বসতি স্থাপনের বিষয়ে পর্যবেক্ষণকারী ইসরায়েলি সংস্থা পিস নাও এর ইয়োনাতান মিজরাহি বলেছেন, ওয়েস্ট ব্যাংকের চরমপন্থী ইহুদিরা ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর বিষয়টাকেও কঠিন করছে। তার মতে ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলি সমাজে ক্রোধ ও ভয়ের মিশ্রণ হয়েছে।